সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুপুর 2টার সংবাদ। সাথে আছে আমি আকাশ হাসান। শুভ নববর্ষ 1428। আজ সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাংলা নতুন বছর শুরু হলো। পরিবর্তিত পরিস্থিতিতে নেই উৎসবের রং, নেই ঢাকের বাদ্যি, পান্তা ইলিশের বাহার কিংবা হালকাথা খুলে মিষ্টিমুখ। তবে গত বছরের মতো এবছরও কোভিড সংক্রমণের ভয়ে অনুষ্ঠিত হয়নি বর্ষবরণের আয়োজন। তবে ডিজিটাল অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন। শুকনা আমিরের প্রতিবেদন। রমনার বটমূলে প্রতি বছর রাগ সঙ্গীতের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। তবে গত বছরের মতো এবছরও করোনার সংক্রমণের ভয়ে তা সম্ভব হয়নি। তাই বলে বাঙালির বর্ষবরণের প্রথা তো থেমে থাকতে পারে না। আর তাই ডিজিটাল মাধ্যমে গত বছরের মতন এবারও বাংলা নববর্ষ উদযাপন করেছে ছায়ানট। মানুষের মঙ্গল কামনা এবং স্বাধীন গান, বাণী ও কথন দিয়ে সাজানো অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশন ও ছায়ানটের ফেসবুক পেজে। আমরা আশা করছি অন্ধকারের উৎস থেকে আলো উৎসারিত হবে, নতুন বছর বয়ে আনবে সর্বজনের জন্য মঙ্গল বার্তা। শুভ নববর্ষ। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ এবং লকডাউন বিবেচনায় বাংলা নববর্ষ 1428 সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে উদযাপিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার প্রতিপাদ্য কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। প্রতীকী এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মঙ্গল শোভাযাত্রা এবং পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার যে নানাবিধ উৎসব, অসাম্প্রদায়িক উদার মানবিক মূল্যবোধ, সেই বার্তাটিও সকলকে পৌঁছে দেওয়া। আমরা আশা করছি করোনা উত্তর বাংলাদেশে আমরা আগামীতে নিশ্চয়ই আবার আমরা আদি রূপে ফিরে যাব। জীবন কখনো থেমে থাকে না এবং মানুষ কখনো পরাজিত হয় না। এই দুটো বিষয়কে আমরা মাথায় রেখে এই আয়োজনটা করতে পেরেছি। এদিকে লোকসঙ্গীতের আবাহনে নতুন বছরকে বরণ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যেখানে ছিল বিভিন্ন অঞ্চলের লোকগান, নাচ এবং আবৃত্তি। পুরো অনুষ্ঠানটি তারা সম্প্রচার করে উদীচী শিল্পী গোষ্ঠীর ফেসবুক পেজে। সুকন্যা আমির, নিউজ 24। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন নিশ্চিতে ভোর থেকে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর প্রতিটি সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে, থামানো হচ্ছে প্রতিটি যানবাহন ও পথচারীদের। এ সময় অকারণে বের হওয়া রাজধানীর রিসিবি চত্বর, কাকুলি চেকপোস্ট, গুলশান, ভাটোরায় 3টি, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, হাতিরঝিল, মতিঝিল চেকপোস্টে দুপুর পর্যন্ত মামলা হয়েছে 200-এরও বেশি। নাইমাল জিকোর প্রতিবেদন। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন ও সরকারি ছুটি থাকায় এদিন রাজধানী ছিল অনেকটাই ফাঁকা। আর এরই মধ্যে লকডাউন নিশ্চিতে মাঠে নেমেছে পুলিশ। মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে পথচারী ও যান চলাচল নিয়ন্ত্রণ করছে তারা। জানতে চাওয়া হচ্ছে বাসা থেকে বের হওয়ার কারণ। রাত বেশি হয় মামার বাড়িতেই থেকে যান খালেদ রায়হান। সকালে মোটরসাইকেলে চড়ে বাসা ফিরতে গেলে তাকে চেকপোস্টে আটকানো হয়। কারণ জানতে চান দায়িত্বে থাকা পুলিশ। তবে লকডাউনে বাসার বাইরে বের হওয়ার কারণ যুক্তিসঙ্গত মনে না হয় মামলা দেয়া হয় তাকে। রায়হানের মতো একই অবস্থা হয় এমন অনেকেরই। কিছু কথাও বললো না, কিছু করলো না, কেস দিয়ে দিল। পাস নাই, ব্যাপারটা আমি আসলে জানি না। কেউ বলছে ওষুধ আনতে যাচ্ছে, আসলে প্রেসক্রিপশন আমাদের দেখাতে পারছে না, আবার গাড়িতে 3-4 লোক দেখা যাচ্ছে। তো এরকম যদি হয় যেটা আমাদের বিশ্বাসযোগ্য না, কোনো ডকুমেন্ট দেখাতে পারছে না, সেটাকে আমাদের আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। সরকারের এত চেষ্টার পরও মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন। আর রাস্তায় বের হওয়ার কারণ হিসেবে কেউ দিচ্ছেন পেটের দায়, কেউ দিচ্ছেন বোনের বাড়ি যাওয়ার অজুহাত। বাইরে কাজের সন্ধানে বাইরে ছিলাম, পরে কাজ পাইনি, এখন যাবো। খাওয়ার পয়সা নাই, আমি কার কাছে যাই দাঁড় চাবো? আমার তো কোনো জমানো টাকা নাই যে আমি আজকে বসে থাকবো, কালকে এই টাকাটা দিয়ে খাবো। সরকার ঘোষিত 1 সপ্তাহের এই কঠোর লকডাউন চলবে 21 এপ্রিল পর্যন্ত। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। প্রেজেন্টে লকডাউনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে গুলশান 2 থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি লকডাউনে গুলশান এলাকার চিত্র কি, বিস্তারিত জানাবেন।
কঠোর যে লকডাউন, সেই লকডাউন কার্যকর শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমরা পুলিশি তৎপরতাটা বেশি চোখে পড়েছিল আমাদের, কিন্তু বেলা গড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের দিকে কিন্তু অনেকটা সেটা কমে এসেছে। অর্থাৎ সকালে আমরা যেটি দেখেছি যে প্রধান সড়কে কিছুক্ষণ পরপরই পুলিশ ব্যারিকেড দিয়ে যারা যারা যাচ্ছিল প্রতিটি পরিবহন, সেক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, সিএনজি থেকে শুরু করে এবং পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু তারা থামাচ্ছিল, থামিয়ে কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে বিষয়গুলো যাচাই বাছাই করার পরে তারা যুক্তিসঙ্গত ছিল না, তাদেরকে কিন্তু আটকানো হচ্ছিল, মামলা দেওয়া হচ্ছিল। সে বিষয়গুলো কিন্তু এখন কিছুটা কমে এসেছে। আর আরেকটি বিষয় বলি যে প্রধান সড়কে মানুষ চলাচল একটু কম থাকলেও কিন্তু অলিগলিতে সরকারের যে কঠোর লকডাউনের যে নির্দেশনা তা যে পুরোপুরি মানা হচ্ছে তা কিন্তু নয়। আমি বিভিন্ন অলিগলিতে দেখেছি যে লকডাউনের নির্দেশনায় বলা হয়েছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হোটেল রেস্তোরাঁগুলোতে খাবার সরবরাহ করা যাবে, কিন্তু সেগুলো কিন্তু দুপুর 12টার আগেই বিভিন্ন জায়গায় অর্থাৎ অলিগলিগুলোতে খোলা দেখেছি আমি। তো সেই বিষয়গুলো তদারকি করবার জন্য মাঠে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কাউকে আমি দেখিনি। এবং এছাড়াও মাঠে কিন্তু র্যাব সদস্যরা রয়েছেন, তারা টহল দিচ্ছেন এবং যারা সাধারণ মানুষ, উৎসুক জনতা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছেন তাদেরকে ঘরে ফিরতে বলছেন। আর এছাড়াও কিন্তু এখনও মানুষজন ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছেন। আরেকটি তথ্য আপনাকে জানাই, যেটি হলো যে কলকারখানা বন্ধ থাকার কারণে কিন্তু মানুষজন, বন্ধ না থাকায় মানুষজন বাইরে বেরোচ্ছেন। তো আমাদের আরেক সহকর্মী আছেন শাকিল আহমেদ, আমরা এখন তার কাছে চলে যাব। ধন্যবাদ লাবণী। মূলত আপনি যেমনটা বলছিলেন যে ঢাকার রাস্তাগুলোতে অনেকটাই মানুষ শূন্য, কিন্তু তার বিপরীত চিত্র হচ্ছে ঢাকার বাজারগুলোতে। অর্থাৎ সকাল থেকে আমি ঢাকার যে কয়েকটি বাজারে গিয়েছি, বেশিরভাগ বাজারেই তিল ধারণ ঠাঁই ছিল না। মূলত যারা এসছেন তারা বলছিলেন যে যেহেতু আজকে পয়লা বৈশাখ এবং সেই সঙ্গে প্রথম রমজান, ফলে তাদেরকে আসলে ঘরের প্রয়োজনেই বাজার আসতে হয়েছে এবং যারা সচেতন মানুষ তারা এই বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। কারণ আপনি জানেন ঢাকার যে বাজারগুলো রয়েছে খোলা বাজার ছাড়া, সেগুলোতে কিন্তু একেবারে সরু রাস্তা, এবং সেই সরু রাস্তার কারণে একসঙ্গে অনেক মানুষ যখন বাজার করতে আসেন সেখানে শারীরিক দূরত্ব বজায় রাখা খুবই অসম্ভব বিষয় হয়ে দাঁড়ায়। এবং ফলে মানুষজন যারা এসছেন তারা মাস্ক পরে এসেছিলেন, কিন্তু বেশিরভাগ দোকানেই মাস্ক পরেননি। এবং আরো বড় একটি সমস্যা মানুষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, দামের বিষয়। এবং এই সময়ে যেহেতু লকডাউনের অজুহাত দেখিয়ে মানুষ বলছেন যে এই সময় ব্যাপক দাম বাড়ানো হয়েছে, অর্থাৎ প্রত্যেক পণ্যে 5 থেকে 10 টাকা এবং কোনো জায়গায় আরো বেশি দাম বাড়ানো হয়েছে। ফলে মানুষের দুই দিক দিয়ে ভোগান্তি, একদিকে ঝুঁকি, সেই সঙ্গে আরেক দিক দিয়ে এই নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এসে তারা বেশিরভাগ পণ্যের দাম তারা ঊর্ধ্বগতি পেয়েছেন, বেশিরভাগ জিনিসেই তারা বেশি দামে কিনতে হয়েছে। এই ফলে মানুষ বলছেন যে এই লকডাউন অনেকটা কার্যকর হবে তখনই যখন এই বাজারগুলো তাদের নাগালে আসবে। আকাশ। ধন্যবাদ। দর্শক, লকডাউনের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুল আবনী গুলশান থেকে, এবং কারণ বাজারে ছিলেন সহকর্মী শাকিল। রাজধানীর বাইরে লকডাউনের খবর জানাতে চট্টগ্রাম ও দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও শফিকুল ইসলাম শামীম। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামে লকডাউনের চিত্র কি দেখছেন, মানুষ কি রাস্তায় বের হয়েছে কিনা এবং পুলিশ কতটা তৎপর আছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে সকাল থেকে যে লকডাউনে কিন্তু আমরা দেখছি যে পুলিশের তৎপরতা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে পরিবহন কিছুটা বাড়ছে, কিন্তু যে গণপরিবহন একেবারে কিন্তু আমরা কম দেখছি। কিন্তু যে পণ্য পরিবহন যেগুলো আছে সেই পণ্য পরিবহন কিন্তু আসলে চলাচল করছে, কিন্তু সেখানেও কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি যে আমরা দেখলাম প্রাইভেট পরিবহন যেগুলো আছে সেই প্রাইভেট পরিবহন কিন্তু অনেকটা বেশি, যেহেতু যে বেলা বাড়ার সাথে সাথে সেই পরিবহন কিন্তু অনেকটা বেড়েই গেছে। সব মিলিয়ে বলা যায় যে পুলিশের তৎপরতা কিন্তু সড়ক জুড়ে থাকার কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু আসলে যেভাবে কিন্তু বের হবার কথা রয়েছে কিন্তু সেইভাবে কিন্তু আসলে বের হয়নি। তো আসলে সেইভাবে কিন্তু আসলে যে পুলিশ প্রশাসন যেভাবে তৎপরতা থাকার কারণে কিন্তু লকডাউনের যে দোকানগুলো কিন্তু আসলে অনেকটা বন্ধ থাকার কথা রয়েছে, সেই জায়গায় কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে সেই জায়গায় কিন্তু আসলে যে দোকানগুলো অনেকটা খোলা রয়েছে। আমি একটু কথা বলতে চাই, পুলিশের উপপুলিশ কমিশনার আছেন বিজয় বসাক। আমি জানতে চাচ্ছি লকডাউনে দোকানগুলো খোলা আছে কি, মানুষের চলাচলের ক্ষেত্রে কিছুটা কম দেখা যাচ্ছে, কতটুকু তৎপরতা আপনাদের আছে?
আসলে এটা তো একটা সামাজিক একটা আন্দোলনের ব্যাপার এবং একই সাথে আমরা বলি যে আমরা সবাইকে অনুরোধ করছি একইভাবে যেন তারা যেন লকডাউনটি মেনে চলে, এটা নিজের প্রয়োজনে যেন আমরা যেন আমাদের লকডাউনটি মেনে চলি। সরকার যেই কারণে লকডাউন দিয়েছেন সেটি হলো একটি কারণ, সেটি হলো যে আপনি নিজে ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং এই সুস্থতা যেন আপনাদের অন্যেরও যেন সুস্থতা বয়ে আনে। আপনি অসুস্থ হলে আরেকজন অসুস্থ হবে। আমরা এটি ব্যাপারে সবাইকেই এবারে কার্যকরী করছি। আপনারা দেখছেন যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের অফিসার ফোর্স দিয়ে আমরা চেক ব্যাক করছি এবং আমরা বিশেষ করে চেক করে দেখছি যে তারা প্রয়োজনে বের হয়েছে নাকি না অপ্রয়োজনে ঘুরে বেড়াচ্ছে এবং এই ব্যাপারটি আমরা কার্যকরীভাবে চালিয়ে যাচ্ছি। আমরা গত লকডাউনে অবশ্য পুলিশের সেভাবে কোনো রাস্তাপথে সেভাবে উপস্থিতি দেখতে পাইনি, এবার একটু অনেকটা কড়া বলা চলে। আপনারা কি বার্তা দিতে চান? আসলে আমরা একটি বার্তা দিতে চাই সবার কাছে, সেটি হলো যে কোনো মূল্যে আপনি ঘরে থাকুন, আপনার প্রয়োজন হলে আপনি বলুন। সরকার আপনার প্রয়োজনের জন্য অপেক্ষা করছে। সরকার বলছে, মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে এই কথাটি বলেছেন যে আপনারা ঘরে থাকুন, ঘরে থাকলে নিরাপদ থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি পুলিশের উপপুলিশ কমিশনার সাথে, তিনি যেমনটা বলছেন মানুষকে ঘরে থাকার কিন্তু আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন দৌলতদিয়া শামীমের কাছে। ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে লকডাউন শুরু হয়েছে সকাল থেকে, কিন্তু কঠোর কটায় লকডাউন শুরু হচ্ছে। লকডাউন শুরু হওয়ার কারণে কিন্তু দৌলতদিয়া পাবলিক নদীতে সকাল 8টার দিকে কিন্তু কঠোরভাবেই দৌলতদিয়া পাবলিক নদীতে পরিচলাচল বন্ধ রেখেছে। তবে দৌলতদিয়া ঘাটে কিন্তু এরই মধ্যে আমি একটু দেখাতে চাই, দৌলতদিয়া ঘাটে কিন্তু অসংখ্য প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স কিন্তু আটকা রয়েছে। এরা কিন্তু ঘন্টার পর ঘন্টা বসিয়েছে, যদি না ছাড়ার কারণে কিন্তু এরা গন্তব্যস্থলে যেতে পারছে না। তবে হয়তো ঘন্টা 1-2 ঘন্টা অপেক্ষা থাকার পরে কিন্তু দুই একটি অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু দুই একটি ফেরি ছেড়ে যাচ্ছে। আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি এবং পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। তারা কিন্তু অপেক্ষা করছেন ফেরি টিকিটের জন্য। কিন্তু বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ কিন্তু সকাল 8টার পর থেকে সম্পূর্ণরূপে ফেরি বন্ধ করে দিচ্ছে। শুধু অ্যাম্বুলেন্সের জন্য কিন্তু টিকিট দিচ্ছে। তবে তারপরেও কিন্তু 1-2 ঘন্টা পরে আমার সামনে কিন্তু একটি অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সে কিন্তু রুগী রয়েছে। তারাও কিন্তু সহজেই দৌলতদিয়া টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে পারছে না। তো দৌলতদিয়া ঘাটে কিন্তু এই মুহূর্তে প্রায় 3 শতাধিক প্রাইভেট কার, মাইক্রোবাস কিন্তু ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এই জায়গায় কিন্তু রাস্তায় কিন্তু আমি যে জিনিসটা দেখছি যে শত শত যাত্রী কিন্তু এখানে তৎপরতা দেখতে পাচ্ছি না। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আকাশ। ধন্যবাদ। দর্শক আমাদের সাথে যুক্ত আছেন এবং জানাচ্ছিলেন লকডাউনের চিত্র চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় এবং দৌলতদিয়া থেকে সহকর্মী শামীম। সৌদি আরব, ইএইউ, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য শিগগিরই স্পেশাল ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনকালীন সময়ে বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বিমানের এমডি সহ পদস্থ কর্মকর্তাবৃন্দ। সভায় এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান আগামীকালের মধ্যে নিশ্চিত করার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ সহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সিকে নিতে বলা হয়েছে। এছাড়া প্রবাসী কর্মীগণ কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন। দেশের করোনা পরিস্থিতিতে জনগণের জন্য টিকা নিশ্চিত করতে শুধুমাত্র অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার উপর ভরসা না করে বিশ্বের অন্যান্য দেশের টিকা আনার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে এই কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জা সাবরিনা ফ্লোরা। তিনি বলেন, কোভ্যাক্স ও ক্রয়কৃত টিকার বাইরেও বিশ্ব ব্যাংক ও এডিবি অর্থায়নে সাথে দুটো প্রকল্পের টিকা ক্রয়ের কাজ চলমান রয়েছে। এছাড়াও দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিভিন্ন ভ্যাকসিন প্লান্ট পরিদর্শন করছে স্বাস্থ্য সেবা বিভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপযুক্ত বলে বিবেচিত হলে দেশে উৎপাদন করা হবে করোনার টিকা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের জন্য আরও ৩৮০০ শয্যা যোগ করা হয়েছে উল্লেখ করে রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক জানান,
সংক্রমণ কমাতে পারলে আর শয্যা বৃদ্ধির প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এক্সট্রাজেনিকা টিকার উপরে আমরা নির্ভর না করে আমরা আরো বিভিন্ন দেশের যে টিকাগুলো প্রস্তুত হচ্ছে সেগুলো আমাদের দেশে এনে ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে আমরা কাজ করছি। এছাড়া আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের দেশীয় ভাবে যদি টিকা কেউ প্রস্তুত করতে পারে কোনো কোম্পানি, সেই বিষয়টাও আমাদের দিক থেকে এক্সপ্লোর করা হচ্ছে। আমরা যদি সংক্রমণের এই শৃঙ্খলটিকে ভাঙতে পারি তাহলে আমাদের শয্যা সংখ্যা বাড়াতে হবে না, আমাদের যে শয্যা আছে তা দিয়েই আমরা পারবো। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিন কেটেছে কড়াকড়ি বিধিনিষেধে। সকাল থেকে সড়কে যান চলাচল সীমিত ছিল, মানুষও বের হয়েছেন কম। কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীও। তবে নদী পার হতে আজও 2 নৌঘাটে ভিড় করেছেন মানুষ। এছাড়া জরুরি প্রয়োজনে কথা বলে ব্যক্তিগত বাহন বের করেছেন অনেকে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠিক একদিন আগেও বন্দরনগর চট্টগ্রামের সড়কের চিত্র এমন ছিল না। বুধবার সকাল থেকে যানবাহন প্রায় নেই বললেই চলে। মূল সড়কগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে বিধিনিষেধ আরোপ করতে। এছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যদি শখের বশত কেউ ঘুরতে বাইরে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, আর নিজস্ব বিশেষ প্রয়োজনে বেরোইলে ওটা এক্সকিউজ করি। আমরা কাজ করতে বেরিয়েছে, এখন তো আপনার লকডাউন, গাড়ি ঘোড়া চলতেছে না, যাইতে পারতেছি না। আজকাল লকডাউন চমৎকার, খুবই ভালো হচ্ছে, মানুষ অনেক কিছু মানতেছে। রাজশাহীতে গেল কয়েকদিন বেশ ভিড় ছিল প্রধান সড়কগুলোয়। আজ পরিস্থিতি ভিন্ন। সড়কে দাপট দেখানো 3 হুইলার বের হয়নি। এছাড়া রিক্সা ও ভ্যানের সংখ্যাও হাতে গোনা। প্রায় প্রতি মোড়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষও। বন্ধ রাখা হয় প্রায় সব দোকানপাট। আজকাল লোকজন নাই, এত বাজার ফাঁকা, খালি ব্যবসায়ীরাই ঘোরাফেরা করছে। বাজারে মালও নাই, বাজারে লোকজনও নাই, কাস্টমারও নাই। রংপুরের প্রধান সড়কে মানুষ বের হননি তেমন একটা, তবে খেটে খাওয়া শ্রমিক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীরা বের হয়েছেন। এছাড়া রিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশা ছিল সড়কে। আইন শৃঙ্খলা বাহিনীও খুব একটা দেখা যায়নি মোড়গুলোয়। বাসায় 8-10 জন পানি এলাম, আমি এখন বাইরে থেকে বাড়ি আমি যদি বসি থাকি আমার বাচ্চা ঘর খাবে কে? ঢাকা বরগুড়া মহাসড়কে পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য পরিবহন চলতে দেখা যায়নি খুব একটা। মহাসড়কের সিরাজগঞ্জ অংশে হাইওয়ে পুলিশকে টহল দিতে দেখা গেছে। এছাড়া সিরাজগঞ্জ শহরে রিক্সা ও ব্যাটারি চালিত অটোরিকশা ছাড়া তেমন কোনো যানবাহন চলেনি। বন্ধ রাখা হয় দোকানপাটও। সকালে দৌলতদিয়া ফেরিঘাটে ব্যক্তিগত গাড়ির বেশ ভিড় দেখা যায়। ফেরিতে পার হওয়া গাড়ির মধ্যেও প্রাইভেট কার ও মাইক্রোবাসের আধিক্য ছিল। এসব পরিবহনে অনেকেই বাড়ি ফিরেছেন। তবে সকাল 10টার পর ব্যক্তিগত গাড়ি পরিবহন বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লকডাউনের আগের রাতে বিদেশ থেকেও ফিরেছেন অনেক প্রবাসী। বিভিন্ন দেশ থেকে অনেকগুলো ফ্লাইট একসাথে নামায় ভোগান্তি বাড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। করোনার ঊর্ধ্বগতির মধ্যেও বিমানবন্দরে উপেক্ষিত স্বাস্থ্যবিধি উদ্বেগ নেই কারো মধ্যে। প্লাবন রহমানের এবারে দেশ বিদেশের ইফতার। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছে সিয়াম সাধনার মাস রমজান। সারাদিনের রোজার শেষে সবারই প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইফতার। তবে স্থানের পার্থক্যের কারণে কেউ 11 ঘন্টার রোজা শেষ করছে, কেউ আবার 22 ঘন্টাও রাখছে। যে যতক্ষণ রাখুক না কেন ইফতার কিন্তু সবাই করে। শুধু তাই নয়, ইফতার নিয়ে থাকে ব্যাপক ধরনের উৎসব। আজ তুরস্কের ইফতারের খবর জানাচ্ছেন চন্দনী চন্দ্রা। অটোমান সাম্রাজ্যের দেশ তুরস্ক। ঐতিহাসিকভাবে তুর্কি সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য ছিল একটি ইসলামী সাম্রাজ্য। রমজান মাসে তুরস্কের পরিবারগুলোর সদস্যরা সবাই একসাথে মিলিত হন। এই মাস উপলক্ষে তারা খাবারের জন্য একটু বেশি সময় কাটান। রোজা উপলক্ষে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার যেমন সুযোগ হয়, তেমনি দারুণ মজার সব খাবারের স্বাদও নেওয়া হয়।
শবে বরাতের পর থেকে তুরস্কে শুরু হয়ে যায় মাহে রমজানের আমেজ। রমজান মাসকে সুগার বিস্ট, সেকের বেরামি বলে টার্কিশরা। সারাদিন রোজা রাখার পর ইফতারি থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে বসে ঐতিহ্যবাহী সব খাবার খান তুরস্কবাসীরা। তাজা পাউরুটি, তাজা খেজুর, কালো এবং সবুজ জলপাই, টার্কিশ সাদা পনির, তাজা কাঁসার পনির, পুরনো কাঁসার পনির, মশলাদার গরুর মাংসের পাতলা স্লাইস, মশলাদার সসেস, মিষ্টি, মাখন, ফল, মধু, প্রচুর পরিমাণে টমেটো ও শসা। সেহরিকে তুর্কি ভাষায় বলে সাহুর। সুবে সাদেকের আহারের আগে পুডিং জাতীয় খাবার, কাজুন দেবী, কাশকাভাল পনির, একটি মাংস, সবজি জাতীয় খাবার রাখেন। বাদ যায় না পিলাপ বা লুডুস জাতীয় খাবারও। তবে সব খাবারে লবণ কম হওয়া চাই। তাদের মতে খাদ্যে লবণ কম হলে পিপাসা কম লাগবে। অনেকে হয়তো জানেন না কাবাবের আদি বাড়ি তুরস্ক, তাই তুর্কিরা তাদের ইফতারের প্রধান তালিকায় রাখেন হরেক জাতীয় কাবাব। শরবতের উপস্থিতিও উল্লেখ করার মতো। ইফতারের পর রাতের খাবারেও চলে তুরস্কের ঐতিহ্যবাহী খাবারের ধারাবাহিকতা। এই তালিকায় থাকে কাজু তান্দির বা তন্দুর করা ভেড়ার মাংস, হাঙ্কার বেগেন্ডি, মান্তি বা তুর্কির বিশেষ প্রক্রিয়ায় রান্না করা ডাম্পলিংস, বাকালাবা। সঙ্গে থাকে নোনতা স্বাদের দই দিয়ে তৈরি পানীয়, আয়রন, শরবত, বিভিন্ন রকম ফলের রস। ঈদের আগে নতুন পোশাক পরার আড়ম্বর শুরু হয়ে যায় তাদের। রমজানের প্রথম দিন তারা পরিধান করেন সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় আর সবচেয়ে সুন্দর পোশাকটি। এই পোশাক পরার রেওয়াজকে বেরামলিক নামে সম্বোধন করা হয়। মাহে রমজানকে কেন্দ্র করে তুরস্কে কেনাবেচার মাত্রা বহুগুণ বেড়ে যায়। তবে দিনের বেলায় পর্যটন এলাকা ছাড়া অধিকাংশ খাবারের হোটেল ও রেস্তোরাঁ বন্ধই থাকে বলা চলে। শ্রমিক মালিকের সম্পর্ক যাই থাকুক না কেন, এই মাসটিতে অন্তত সবাই এক কাতারে ইফতারের আয়োজনে অংশ নেয়। পবিত্র এই মাসটিতে বিশেষ রমজান মেলার আয়োজন করে দেশটির সরকার। দরিদ্রদের জন্য বিনামূল্যে ভাত ও মাংস ব্যবস্থা করা হয় এই মেলায়। এছাড়া শিশুদের জন্য থাকে চোখ ধাঁধানো সব আয়োজন। রাতের খাবারের পর লোকজন সান্ধ্য আয়োজন উপভোগের পাশাপাশি বিভিন্ন ইসলামিক জলসায় যোগ দেন। মসজিদ, প্রধান সড়কের পাশে বড় বড় মসজিদগুলিকে আকর্ষণীয় করে সাজানো হয় মাহে রমজানে। অন্য সময়ের তুলনায় কোরআন নাজিল হওয়া এই মাসে তুরস্কের মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় বেশ লক্ষ্য করা যায়। এছাড়া তুরস্কে রমজানে রেস্তোরাঁগুলোতে ইফতারের পসরা সাজিয়ে বসে। সেটি শুধুমাত্র মুসলমান রোজাদারের জন্য নয়, অমুসলিম কিংবা রোজা না রাখা মানুষদের জন্য উন্মুক্ত থাকে। মহামান্বিত মাহে রমজান মাসকে নিয়ে তুরস্কে থাকে সাজ সাজ রব। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের পক্ষে দেশের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে আরও বলেন, এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বার্তাবরণে। অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতা দুর্গ গড়ে তুলি। সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করি প্রাণঘাতী করোনাকে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। গত লকডাউন রোজার শুরুতেই চালের বাজারে অস্থিরতা। দেশে বৃহত্তম চালের মোকামের জেলা নওগাঁয় মাত্র দুদিনের ব্যবধানে প্রায় সব চালের দাম বেড়ে গেছে। এ অবস্থায় বেশ বিপাকে পড়েছে নিম্নবিত্তরা। লকডাউনে আয় কমে যাওয়ায় এই দুর্ভোগ আরও বেড়েছে। খুচরা ব্যবসায়ী ও মিল মালিকদের দাবি, সিন্ডিকেট বাণিজ্যের কারণে দাম বাড়ছে। বাবুল আক্তার রানার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
দেশের বেশিরভাগ জেলার চালের চাহিদা মেটে যেখান থেকে সেই নওগাঁর খেটে খাওয়া মানুষ এখন চালের দাম নিয়ে মহাবিপাকে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে কয়েক টাকা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। নওগাঁর বাজারে আমদানি করা ভারতীয় কাটারি চালের দাম কেজিতে বেড়েছে 6 টাকা, দেশি কাটারি চাল বেড়েছে 3 টাকা। এছাড়া দেশি জাত যেমন জিরাশাইল, স্বর্ণা সহ বিভিন্ন জাতের চাল 2 থেকে 3 টাকা করে বেড়েছে কেজি প্রতি। 100 টাকা হলে 5 কেজি চাউল আসছে কি 3 কেজি চাউল আসছে, আমার 2 দিন যাচ্ছে আর এখন একদিনই যাচ্ছে না, এরকম। বাজারে তেলের দাম বেশি, এছাড়া মাছের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। এর মাঝে চালের দাম বেড়ে যাওয়ায় সংসার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় নির্ময়ের মানুষ। আমাদের কর্মের উপর ডিল করে কিনা লাগে, ধরেন আমরা কর্ম হচ্ছে না ঠিক মতন, আসে চালের বাজারে হ্যামসুম খাওয়া যাচ্ছে। দাম বাড়াতে অসুবিধা হচ্ছে, এখন কাম কাজ নাই মানুষের, তারপরে যে টাকায় কাজ হচ্ছে 4 দিন পর একদিন। অন্যান্য বাজার করা আমাদের সমস্যা, এই সমস্যা চলতে থাকলে তো আমরা চলতে পারবো না, সংসার আমাদের অচল হয়ে যাবে। এই অবস্থা থেকে মুক্তি হওয়া দরকার মানুষের। খুচরা ব্যবসায়ী ও চালকল মালিকরা এর জন্য সিন্ডিকেট কারসাজিকে দুষছেন। বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট ছাড়া দিত কোনো কিছু না, কারণ এখন লকডাউনের সময় তারপরেও যে আপনার যাতায়াত যেটা কস্ট আর কি গাড়ি ভাড়া এটাও স্বাভাবিক রয়েছে, কিন্তু অথচ দেখা যাচ্ছে যে 25 কেজি বস্তার উপর 1 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। করোনা আতঙ্কে সবাই আতঙ্কিত, যার কারণে এখন চাল যার কাছে যে মজুদ আছে সেগুলো নিয়ে মানুষজন হয়তো একটা সিন্ডিকেট করার চিন্তা ভাবনা করতেছে, যার কারণে এই বস্তায় 1 থেকে 150 টাকা বৃদ্ধি পাইছে। অবশ্য নিয়মিত বাজার মনিটরিং হলে সিন্ডিকেট ভেঙে যাবে বলেও মন্তব্য ব্যবসায়ীদের। নেক্সট রিপোর্ট, নিউজ 24। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার নিউজ 24 স্পোর্টস। এএফসি কাপের প্রস্তুতি পুরোদমে চালিয়ে যাচ্ছে দেশের ফুটবল জায়ান্ট বসুন্ধরা কিংস। পাসপোর্ট জটিলতায় ফরওয়ার্ড এলিটা কিংসের নিবন্ধন এখনও সম্পূর্ণ না হলেও সেই জটিলতা কেটে যাওয়ার প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে এশিয়ান অঞ্চলে বড় পরিসরে নিজেদের মেলে ধরার লক্ষ্য কিংসদের। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ডি গ্রুপে ভারতের এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস আর বাংলাদেশের জয়ান্ট বসুন্ধরা কিংসের সঙ্গী হচ্ছে কোন দল, জানতে অপেক্ষায় থাকতে হবে আরও কয়েকটা দিন। কোভিড বাস্তবতায় চতুর্থ দল নির্ধারণে বিলম্ব হলেও বসে নেই বসুন্ধরা কিংসের গ্রুপ পর্বের প্রস্তুতি। মালদ্বীপে আমরা মে মাসের প্রথম সপ্তাহে যাওয়ার ইচ্ছে, তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সেখানে কোয়ারেন্টাইনের কোনো ব্যবস্থা নাই বা থাকতে হবে না। যেটুকু করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হবে এবং ওখানে গিয়ে আমাদেরকে টেস্ট করাতে হবে। অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যেটা এফসি থেকে আমাদেরকে বলা হয়েছে যে প্রত্যেকটা প্লেয়ার কোচিং স্টাফের জন্য আলাদা আলাদা ধরনের ব্যবস্থা দিয়ে করতে হবে, তো আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মানসম্মত বিদেশি রিক্রুটমেন্টের সঙ্গে দুর্দান্ত দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার কিংসের ডেরায়। বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান কিংসলের হাতে পৌঁছায়নি পাসপোর্ট, তাই তো তার এফসি নিবন্ধন নিয়ে আছে শঙ্কা। মধ্যবর্তী উইন্ডোতে আমরা 2জন প্লেয়ারকে অন্তর্ভুক্ত করেছি, একটা হচ্ছে এলিটা এবং আরেকজন হচ্ছে কাতার প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ওবায়দুর রহমান। তো ওবায়দুর রহমানের নাম আমরা ইতিমধ্যেই এফসিতে পাঠিয়ে দিয়েছি অন্যান্যদের সাথে। আর এলিটার ব্যাপারটা, এলিটা যেহেতু এখনও পাসপোর্ট হাতে পাইনি, তো এলিটার নামটা আমরা এখনও পাঠাইনি। তবে একটা প্রভিশন আছে যে আমরা এফসি কাপ শুরু 7 দিন আগেও কারো নাম পাঠাতে পারবো, তো আমরা আশা করছি যে ওর মধ্যে আমরা হয়তো এলিটা পাসপোর্টটুকু পেয়ে যাবো। এবারের এফসি কাপে বাজিমাত করার প্রত্যাশা কিংসের। আগামী এফসি চ্যাম্পিয়ন্স লিগের স্লটে জায়গা করে নেয়াই মূল লক্ষ্য। এবার যদি এফসি কাপে আমরা ভালো রেজাল্ট করতে পারি, নকআউট স্টেজ যেতে পারি, তাহলে 2023-এ বাংলাদেশের জন্য এশিয়া স্লট পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে অন্তত পরের স্টেজে যাওয়ার। আগামী 14 মে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে এফসি কাপে বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।